হ্যালো ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের যাদের বেবি গার্ল আছে, মানে যাদের কন্যা সন্তান আছে, তো সেই সমস্ত বেবি গার্লদের যাতে ভবিষ্যতে কোনো রকম গাইনোকোলজিক্যাল সমস্যা, মানে যে ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যা সাধারণত মেয়েদের হয়ে থাকে, সেই ধরনের সমস্যায় পড়তে না হয়, তার জন্য ওদের ছোটোবেলা থেকেই, মানে যখন আমাদের কন্যা সন্তানরা ছোট রয়েছে সেই সময় থেকেই মা বাবাদের কোন কোন বিষয়গুলো মনে রাখা উচিত এবং কি কি মেনে চলা উচিত সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। সো লেট গেট স্টার্টেড। তো দেখো, বর্তমানে খুব কমন কয়েকটা সমস্যা কিন্তু মেয়েদের মধ্যে দেখা দিচ্ছে, মানে গাইনোকোলজিক্যাল সমস্যায় পড়তে হচ্ছে অনেক মহিলাকে। এবং এমনও দেখা দিচ্ছে যে সেই সমস্ত সমস্যাগুলো খুব অল্প বয়সেই মেয়েদের মধ্যে চলে আসছে। তো বেসিক্যালি হচ্ছে কি, এখনকার যা লাইফস্টাইল, যা ফুড হ্যাবিট, মানে খাওয়া দাওয়ার যেরকম প্যাটার্ন, সেগুলো কিন্তু এই সমস্ত সমস্যাগুলোর জন্য অনেকাংশে দায়ী। যদিও এই সমস্ত সমস্যার পিছনে আরও অন্যান্য অনেক ফ্যাক্টর কাজ করে থাকে, আর সেই সমস্ত ফ্যাক্টরগুলোর মধ্যে ফুড হ্যাবিট, লাইফস্টাইল ইত্যাদি আরও বেশ কিছু বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমরা যদি একটু সচেতন থাকি প্রথম থেকে, মানে যখন আমাদের কন্যা সন্তানরা ছোট রয়েছে সেই সময় থেকেই যদি আমরা বিভিন্ন বিষয়গুলোর উপরে নজর রাখি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন থাকি, তাহলে অনেকটাই আমরা কিন্তু যে সমস্ত কমন গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো মেয়েদের হচ্ছে অল্প বয়সেই, সেই সমস্ত সমস্যাগুলোর হাত থেকে আমাদের বাচ্চাদেরকে অনেকটাই বাঁচাতে পারবো, রাইট? তো আজকে আমি তোমাদের সাথে এই ধরনের 4টে কমন সমস্যা এবং কেন সেই সমস্যাগুলো হয় এবং তার এগেনস্টে আমরা কি করতে পারি সেইগুলো শেয়ার করছি। তো ফার্স্টে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মা বাবাদের যাদের কন্যা সন্তান আছে তাদের প্রত্যেকেরই এই বিষয়টা মেনে চলা উচিত এবং এই বিষয় সম্পর্কে ধারণা রাখা উচিত। সেটা হচ্ছে আমাদের দেশে একটা কমন সমস্যা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এই যে সমস্যাটা, এটার হাত থেকে যাতে আমরা আমাদের কন্যা সন্তানদের বাঁচাতে পারি তার জন্য কিন্তু HPV ভ্যাকসিন হয়। তো এটা বাচ্চাদের অবশ্যই দিয়ে দেওয়া উচিত যখন আমাদের কন্যা সন্তানদের বয়স 9 বছর থেকে শুরু করে 13 বছরের মধ্যে থাকবে। এই টাইমটাতে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া যায়। WHO থেকে এমনও পরামর্শ দেওয়া হয়েছে যে আগামী দিনে সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে মহিলাদের বাঁচানোর জন্য কম্পালসারি ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে এবং যাতে প্রত্যেক মহিলা সেই ভ্যাকসিনটা পায় সেই ব্যাপারে এনশিওর করতে হবে। তো বর্তমানে কিন্তু ছোট, মানে আমাদের যারা বেবি গার্ল আছে, ছোট বেবি যারা আছে, মেয়ে বেবি, তো তাদের কিন্তু 9 বছর বয়স হয়ে গেলে তারপর থেকে 13 বছর হওয়া পর্যন্ত মোটামুটি এই টাইমটাতে এই সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে বাঁচানোর ভ্যাকসিন দেওয়া হয়। তো তোমরা অবশ্যই নির্দিষ্ট টাইমে কিন্তু ডক্টরের সাথে কথা বলে নির্দিষ্ট বয়স হয়ে গেলে বাচ্চাকে ওই ভ্যাকসিনটা দিয়ে দিতে পারো। নেক্সট যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। থাইরয়েড হরমোনের ক্ষরণ যদি খুব বেশি মাত্রায় হয়ে থাকে তো তাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম, আর যদি থাইরয়েড হরমোনের ক্ষরণটা কম মাত্রায় হয়ে থাকে, মানে নর্মালের থেকে কম মাত্রায় হয়ে থাকে, তো সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু, মানে নর্মালের থেকে যখনই থাইরয়েডের লেভেলটা একটু এদিক ওদিক হয়ে যাবে তখনই কিন্তু সমস্যা দেখা দিয়ে থাকে মেয়েদের মধ্যে। এবার হচ্ছে কি, থাইরয়েডের সমস্যা একদম ছোট বেবি থেকে শুরু করে টডলারদের মধ্যে থেকে শুরু করে আস্তে আস্তে বাচ্চারা যখন বড় হয় যে কোনো বয়সে কিন্তু থাইরয়েডের সমস্যা হতে পারে। এবং যদি বেবি গার্লদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা থাকে তো সেক্ষেত্রেও কিন্তু তারা নানা রকম সমস্যা ফেস করে থাকে। তো নর্মালি আমরা বুঝবো কী করে যখন একটি বাচ্চা একদম ছোট রয়েছে বা ব্লাড টেস্ট কিছু করা হয়নি, থাইরয়েড টেস্ট করা হয়নি, আমরা কীভাবে বুঝতে পারি যে বাচ্চার মধ্যে থাইরয়েডের সমস্যা থাকলেও থাকতে পারে? সেটা হচ্ছে বাচ্চার ওজন অত্যাধিক পরিমাণে বেড়ে যেতে পারে নর্মালের থেকে, বা বাচ্চার ওজন কম থাকতে পারে, মানে খাইয়ে দাইয়েও বাচ্চা মোটা হচ্ছে না, এটা হতে পারে। বাচ্চার মধ্যে একটা ঘুম ঘুম ভাব, আলিস্যি ভাব, বাচ্চার কাজে কোনো এনার্জি নেই, এরকম লক্ষণ বাচ্চার মধ্যে দেখা দিতে পারে। বাচ্চার মধ্যে কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে, স্কিনের মধ্যে একটা ডাল ব্যাপার, কোনো ঔজ্জ্বল্য নেই, এরকম দেখা দিতে পারে। ডায়রিয়ার মতন বা পাতলা পটি টাইপের সমস্যা লেগেই থাকতে পারে। তো মোটামুটি এই সমস্ত লক্ষণগুলো যদি দীর্ঘদিন ধরে দেখা যায় একটি বেবির মধ্যে, তো সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি যে হয়তো থাইরয়েডের সমস্যা হচ্ছে। ফার্স্ট তো আমাদের ডক্টরকে জানানো উচিত যে বাচ্চার এই ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। ডক্টর হয়তো সাজেস্ট করবেন যে এবার ওকে থাইরয়েড টেস্ট করা যেতে পারে বা করানো উচিত। তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে বাচ্চার থাইরয়েডের সমস্যা আছে। বাট
এরকম হয়ে থাকে যে যদি কোনো একটি বেবি গার্লের মধ্যে এই ধরনের লক্ষণ দেখা দিচ্ছে এবং থাইরয়েডের আমরা কোনো রকম টেস্ট করাইনি বা কোনো রকম ব্যবস্থা নিইনি, তো সেক্ষেত্রে কিন্তু সেই মেয়েটি যখন আস্তে আস্তে বড় হবে, তার যখন পিরিয়ডসের টাইম আসবে, তখন দেখা যাবে যে পিরিয়ডসটা অনেক ডিলে হয়ে যাচ্ছে, মানে পিরিয়ডসটা শুরু হচ্ছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, পিরিয়ড স্টার্ট হয়নি, বা এমনও হতে পারে যে পিরিয়ডসটা খুব ইরেগুলার হয়ে যাচ্ছে, রেগুলার বেসিসে পিরিয়ডস হচ্ছে না। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাইরয়েড থেকে, মানে থাইরয়েডের সমস্যা থাকলে, থাইরয়েডের লেভেলটা যদি ঠিক না থাকে তখন হতে পারে। মানে হয় পিরিয়ডস খুব ইরেগুলার হবে, পিরিয়ডস খুব অল্প মাত্রায় হবে, বা পিরিয়ডসটা অনেক দেরিতে স্টার্ট হবে, মানে হয়তো তার বয়স হয়ে গেছে বাট তার পিরিয়ড স্টার্ট হচ্ছে না, এটাও কিন্তু হতে পারে। তো এই ধরনের সমস্যা কিন্তু খুবই কমন সমস্যা, এবং যখন মেয়েদের পিরিয়ড স্টার্ট হয় সেই বয়সে কিন্তু এটা অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, এবং যখন এই পিরিয়ডসটা ইরেগুলারভাবে হয় তখন এটা আমাদের নজরে আসে, এবং তখন আমরা ডাক্তারের কাছে যাই, দেখা যায় হয়তো থাইরয়েডের লেভেল অনেকটা বেড়ে গেছে। তো যদি ডেইলি লাইফে দেখো যে বাচ্চার খুব চনমনে না, বাচ্চা একটু ঘুমিয়ে ঘুমিয়ে থাকে, খুব একটা এনার্জি নেই, যদি দেখছো বাচ্চার ওজন অনেকটাই বেশি, বা বাচ্চাকে খাওয়ানো হচ্ছে তাও ওজন বাড়ছে না, মোটামুটি এই সমস্ত লক্ষণগুলো যদি দেখে থাকো বাচ্চার মধ্যে, তাহলে কিন্তু এই থাইরয়েডের বিষয়ে আগের থেকেই ডক্টরের পরামর্শ নিতে পারো। তাহলে কি হবে, ডক্টর টেস্ট করবেন, বুঝবেন, সেই মতন ওষুধ দেবেন, ফলে কি হবে, প্রথম থেকেই থাইরয়েডের লেভেলটা ঠিকঠাক থাকবে, এবং তার ফলে কি হবে, যখন মেয়েটির পিরিয়ড স্টার্ট হওয়ার কথা সেই নির্দিষ্ট টাইমিং স্টার্ট হবে, এবং রেগুলার বেসিসে ঠিকঠাক মতো হতে থাকবে। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের কিন্তু আগের থেকে এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা রাখা উচিত, এবং এই বিষয়টার উপরে নজর রাখা উচিত। এরপর বলি 3 নাম্বার বিষয়টি, এবং এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, দেখো আমরা ডেইলি লাইফে যখন রান্না বান্না করি, তখন অনেক সময় হয় কি, আমরা একই তেলকে অনেকবার বিভিন্ন রান্নায় ব্যবহার করি। মানে হয়তো একটা কিছু ভাজা হয়েছে, সেই তেলটা পুড়েছে, ভাজাটা হয়ে গেল, এবার সেই পোড়া তেলটা দিয়ে আমরা আবার অনেক কিছু পরে রান্না করি। এমন অনেক দিন হয় যে অনেক সময় একদিনের পরে দ্বিতীয় দিনও সেই পোড়া তেলটা ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ভীষণই ক্ষতিকর। ঠিক একই কারণে বাইরের খাবার, মানে জাঙ্ক ফুড যেটাকে বলা হয়, সেই সমস্ত খাবারগুলো কিন্তু খেতে বারণ করা হয়। কারণ জাঙ্ক ফুড যখন তৈরি করা হয় দোকানে টোকানে, তখন ওরা অনেকটা তেল নেয়, এবার সেই তেলটা পুড়ছে, আর অত তেল তো ওরা প্রত্যেকদিন পাল্টাবে না, খুব স্বাভাবিকভাবেই সেই তেলটা যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত ওই তেলটা ফোটে, পোড়ে, এবং তার মধ্যে বিভিন্ন জিনিস ভাজা হচ্ছে, বিভিন্ন জিনিস রান্না হচ্ছে। তো এই যে একটা তেল বারবার ফুটছে, পুড়ছে, এটার কিন্তু মারাত্মক প্রভাব পড়ে, বিশেষ করে বেবি গার্লদের সবার ক্ষেত্রে এটা খুব খারাপ প্রভাব ফেলে তাদের শরীরে। তবে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা মারাত্মক প্রভাব ফেলে, এবং এর থেকে কিন্তু পরবর্তীকালে অনেক গাইনোকোলজিক্যাল সমস্যা হয়ে থাকে, বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তন হতে পারে, পলিসিস্টিক ওভারির মতন সমস্যা হতে পারে। তো এই ধরনের সমস্যা, মানে যেটা খুবই কমন একটা সমস্যা, পলিসিস্টিক ওভারির যে সমস্যাটা, এটার ফলেও কিন্তু মেয়েদের পিরিয়ডস ঠিক মতন হবে না, মেয়েদের যে পরবর্তীকালে যে সন্তান ধারণের যে ক্ষমতা, সেটাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো পলিসিস্টিক ওভারির হাত থেকে মেয়েদেরকে, আমাদের কন্যা সন্তানদের বাঁচানোর জন্য আগের থেকেই আমাদের বাড়িতে যে সমস্ত রান্নাবান্নাগুলো আমরা করি, সেই পোড়া তেলটার যে বারবার ইউজ করার ব্যাপারটা, এটা কিন্তু আমাদের অনেকটাই কম করা উচিত। কারণ জানো তো, প্রত্যেকটা তেলের একটা স্মোক পয়েন্ট থাকে, যে তেলটা যখন পুড়তে শুরু করবে যে টেম্পারেচারে গিয়ে, তারপর থেকে সেই তেলের গঠন পাল্টে যায়, এবং সেটা কিন্তু খুবই খারাপ একটা প্রভাব ফেলে আমাদের শরীরের মধ্যে। তো একটা তেল যখন একবার পুড়ছে, সেটা তো খারাপ হচ্ছেই, বারবার যখন ওই তেলটাকে পুড়িয়ে পুড়িয়ে রান্না করা হচ্ছে, তার প্রভাবটা ভীষণই মারাত্মক, ভীষণই ক্ষতিকর। সো আমাদের আগের থেকেই সচেতন হতে হবে, যদি আমরা ঘরে রান্না করি, তুলনামূলক কম তেল ব্যবহার করব, যাতে একবার রান্না করি সেই তেলটা হয়ে যাচ্ছে, ব্যবহার করা হয়ে যাচ্ছে। আমাদের চেষ্টা করা উচিত যতটা সম্ভব একটা তেলকে পুড়িয়ে পুড়িয়ে সেই তেলটা দিয়ে বারবার রান্না না করা। আর বাইরের খাবার তো প্রথম থেকেই যতটা সম্ভব আমাদের বেবি গার্ল যারা আছে, তাদের যতটা সম্ভব কম খাওয়ানো যায় ততটাই ভালো। বেবি বয়দের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের জন্য এই ধরনের তেল ভালো নয়, আমাদের জন্যও ভালো নয়, বাট বেবি গার্লদের ভবিষ্যৎটাকে ভালো রাখার জন্য, ওদের যাতে কোনো রকম কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা না হয় পরবর্তীকালে, তার জন্য কিন্তু ছোটোবেলার থেকেই যতটা সম্ভব জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যতটা সম্ভব ওদের কম খাওয়ানো যায় ততটাই ভালো। একটা লিমিটের মধ্যে রাখা উচিত, হয়তো মাসে একবার বা 2 মাসে একবার এরকম। আদারওয়াইজ কিন্তু ঘরের তৈরি খাবারই, বিভিন্ন রকম খাবার সুন্দর করে বানিয়ে সেগুলোই বাচ্চাদের খাওয়ানো উচিত। 4 নাম্বার যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু বর্তমান যুগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটা ন্যাচারাল জিনিসের না হওয়ার একটা পার্টিকুলার টাইম থাকে, যে এই টাইমে এই ন্যাচারাল জিনিসটা হচ্ছে, এটাই স্বাভাবিক ব্যাপার। সেটা আগে হওয়াটাও ঠিক না, সেটা ডিলে হওয়াটাও ঠিক না।
না। তো আমাদের বেবি গার্লদের ক্ষেত্রেও তাই, বেবি গার্লদেরও কিন্তু নির্দিষ্ট টাইমে পিরিয়ডস হওয়াটাই স্বাভাবিক, এবং বা বেবি গার্লদের যে পিউবার্টি আসবে সেটাও কিন্তু একটা নির্দিষ্ট টাইমে হওয়া উচিত। বর্তমান দিনের একটা সমস্যা হচ্ছে যে পিউবার্টিটা অনেক আগে চলে আসছে। আর্লি পিউবার্টি কিন্তু একটা সমস্যা, এবং পরবর্তীকালে এটা আমাদের বেবি গার্ল যারা আছে তাদের মধ্যে ডিপ্রেশন আনতে পারে, অন্য আরও বিভিন্ন রকমের সমস্যায় তাদের ফেলতে পারে। তো সেই জন্য কিন্তু এই যে নির্দিষ্ট টাইমের আগে পিরিয়ড স্টার্ট হয়ে যাওয়া বা আর্লি পিউবার্টি যাকে বলে, মানে মেয়েদের অনেক আগে থেকে রিপ্রোডাক্টিভ সমস্ত অর্গানগুলো সক্রিয় হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু ঠিক নয়। তো অ্যাকচুয়াল যে টাইম ওদের পিরিয়ড স্টার্ট হওয়ার বা ওদের পিউবার্টি আসার, সেই টাইমটা যদি ঠিকঠাক থাকে সেটাই কিন্তু ভালো। আগে আগে স্টার্ট হয়ে যাওয়াটা কিন্তু ওদের মানসিক স্বাস্থ্যের জন্যও ঠিক না বা শারীরিক স্বাস্থ্যের জন্যও ঠিক না। বর্তমান দিনের যে লাইফস্টাইল, মানে কম কাজ করা, বসে বসে রাখা বাচ্চাদের ওজন বেড়ে যাচ্ছে, বাচ্চারা তবুও ঘরের মধ্যেই ঘুরঘুর করছে, ছোটোখাটো খেলনা দিয়ে আমরা ওদেরকে রেখে দিচ্ছি, বাইরে ছেড়ে দিচ্ছি না, দৌড়াতে দিচ্ছি না, স্কিপিং করতে দিচ্ছি, যে বাচ্চাদের কোনো ফিজিক্যাল মুভমেন্ট আমরা করাচ্ছি না। বিশেষ করে বেবি গার্লদের ক্ষেত্রে কি হয়, আমরা ভেবেই নিয়েছি যে টিপিক্যাল কিছু খেলনা বা টিপিক্যাল টাইপের কিছু খেলার বিষয়ে সেগুলো বেবি গার্লরা খেলবে। ওদেরকে আমরা খেলনা বাটি দিয়ে বসিয়ে রাখি, পুতুল টুতুল দিয়ে বসিয়ে রাখি, আমরা ভেবে নিয়েছি এই খেলনা এই ধরনের খেলাই বাচ্চারা খেলবে, বেবি গার্লরা খেলবে। কিন্তু ওদেরও ফিজিক্যাল মুভমেন্ট হওয়া দরকার, যেগুলো ওদের শরীর স্বাস্থ্যকে, ওদের হরমোনগুলোকে ঠিকভাবে ক্ষরিত হতে সাহায্য করবে। তো বাচ্চাদের স্কিপিং করানো, ওদের দৌড়ানো বা কিছু ব্যায়ামের মধ্যে রাখা কিন্তু ভীষণই দরকার। একটু বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া উচিত, যাতে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারে। সবসময় ঘরের মধ্যে কিন্তু বসিয়ে রাখাটা ঠিক নয়। দ্বিতীয় হচ্ছে, ওয়েট বাড়ানোর চক্করে আমরা বাচ্চাদেরকে বেশ এমন কিছু খাবার খাইয়ে দিই যেগুলো বাচ্চাদের ওজন তো তাড়াতাড়ি বাড়িয়ে দিচ্ছে, বাট বাচ্চাদের ভেতরকার যে সমস্ত হরমোনের সিক্রেশন আছে সেগুলোর মধ্যে একটা পরিবর্তন আনছে বা একটা চেঞ্জেস আনছে। এগুলোও কিন্তু বাচ্চাদের পিউবার্টিকে অনেকটা এগিয়ে আনে। এছাড়া বিপিএ, এই বিপিএ সম্পর্কে আমরা এখন অনেকেই জানি। এক ধরনের কেমিক্যাল যেটা ব্যবহার করা হয় প্লাস্টিকের জিনিসপত্রে, প্লাস্টিকের টিফিন বক্সে, প্লাস্টিকের জলের বোতলে। তো এই ধরনের প্লাস্টিকের জিনিসে যদি দীর্ঘদিন ধরে খাবার রাখা হয়, জল খাওয়া হয়, বা গরম গরম খাবার বিশেষ করে যদি তার মধ্যে রেখে বাচ্চাদেরকে সেখান থেকে খাবারটা খাওয়ানো হয়, এগুলোর প্রভাব কিন্তু মারাত্মক হয় বাচ্চাদের স্বাস্থ্যের জন্য। এমনকি বেশ কিছু বেবি প্রোডাক্ট, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট বলো, লোশন বা ক্রিম বা শ্যাম্পু যাই বলো না কেন, এই ধরনের বেবি প্রোডাক্টে কিন্তু ফ্যাথালেটস নামে এক ধরনের উপাদান মেশানো হয়। এগুলোর থেকেও কিন্তু স্বাস্থ্যের ওপরে, মানে বেবি গার্ল যারা আছে তাদের স্বাস্থ্যের ওপরে অনেক খারাপ প্রভাব পড়ে থাকে, এবং তার ফলে কিন্তু আর্লি পিউবার্টি, মানে অনেক আগের থেকেই বাচ্চাদের যে নির্দিষ্ট বয়স তার আগেই বাচ্চাদের রিপ্রোডাক্টিভ, মানে জননে সাহায্যকারী যে সমস্ত অর্গানগুলো আছে সেগুলো সক্রিয় হয়ে যায়। তাই আমাদের কিন্তু অবশ্যই বাচ্চাদের লাইফস্টাইলের ওপরে নজর রাখা উচিত, যাতে বাচ্চারা ঠিক মতন খেলাধুলা করে, মানে যাতে বাচ্চাদের ফিজিক্যাল মুভমেন্ট ঠিক মতন হয় সেটা দেখা উচিত, যাতে বাচ্চাদের জন্য প্লাস্টিকের জিনিস যতটা কম সম্ভব ব্যবহার করা যায় সেটা আমাদের দেখা উচিত। স্টিলের টিফিন বক্স, স্টিলের বোতল পাওয়া যায়, কাঁচের বোতল এখন পাওয়া যায়, কাঁচের বাটি, এ সমস্ত হয়। তো সেগুলোতে বাচ্চাদের খাবারগুলো রাখা উচিত, বা বাচ্চাদের সেই সমস্ত পাত্রে করে খাবারগুলো খাওয়ানো উচিত বাচ্চাদের। এছাড়া বাচ্চাদেরকে যতটা সম্ভব বাইরের জাঙ্ক ফুড জাতীয় খাবারগুলো কম খাওয়ানো উচিত, বাচ্চাদের যাতে ওয়েটটা ঠিকঠাক থাকে, খুব বেশি মাত্রায় না বেড়ে যায়, এটা আমাদের লক্ষ্য রাখা উচিত। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের গায়ে আমরা কি মাখাচ্ছি, বাচ্চাদের স্কিনের ওপরে যে ক্রিম বা লোশন অ্যাপ্লাই করছি, শ্যাম্পু যেগুলো ব্যবহার করছি, সেগুলোর মধ্যে কি কি খারাপ উপাদান রয়েছে সে সম্পর্কে আমাদের ধারণা নেওয়া উচিত। তারপর সে ধরনের ক্রিম, লোশন বা বেবি প্রোডাক্টগুলো বাচ্চাদের গায়ে অ্যাপ্লাই করা উচিত। নাহলে এখান থেকেও কিন্তু বাচ্চাদের সমস্যা হতে পারে। বাচ্চাদের জন্য কোন কোম্পানির ক্রিম, কোন কোম্পানির লোশন ভালো, কেন সেগুলো ভালো, কোন ব্র্যান্ডের শ্যাম্পুগুলো ভালো, কোনগুলো সেফ বাচ্চাদের স্বাস্থ্যের জন্য, সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি। তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো মোটামুটি আমাদের বেবি গার্লদের যাতে ভবিষ্যতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, যাতে কোনো রকম কোনো গাইনোকোলজিক্যাল সমস্যায় ওদের পড়তে না হয়, তার জন্য এখন থেকে কিন্তু আমরা এই 4টে বিষয় মনে রাখতে পারি এবং সেই মতন কাজ করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।